মানুষের ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতি ১০০ বছরে এমন একটা আবিষ্কার আসে যা আমাদের বাঁচার ধরন পুরোপুরি বদলে দেয়। চাকা, বিদ্যুৎ, ইন্টারনেট এই সবকিছুর পর এখন আমরা আমাদের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি। আর এই পরিবর্তনের নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ২০১৫ সালের কথা। সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে একদল অসম্ভব মেধাবী মানুষ একটা শপথ নিয়েছিলেন। তারা চেয়েছিলেন এমন একটা বুদ্ধিমত্তা তৈরি করতে যা কোনো ল্যাবে বা বড় বড় কোম্পানির গুদামে বন্দি থাকবে না, বরং তা হবে প্রতিটি মানুষের ব্যক্তিগত সহায়ক। যেই সুপার পাওয়ার আগে শুধু সিনেমার পর্দায় দেখা যেত, সেটাকে তারা মানুষের হাতের মুঠোয় আনতে চেয়েছিলেন। এই মানুষগুলোই জন্ম দিয়েছিলেন ওপেন এআই এর, যারা মাত্র কয়েক বছরের মাথায় এমন কিছু করে দেখিয়েছে যা গুগল বা অ্যাপলের মতো জায়ান্টরাও ১০ বছরেও করতে পারেনি। আজকের ভিডিওতে আমরা জানবো সেই অবিশ্বাস্য সফরের কথা, কিভাবে একদল স্বপ্নদ্রষ্টা পৃথিবীর শ্রেষ্ঠ মেধাগুলোকে এক ছাদের নিচে আনলেন এবং কিভাবে তারা চ্যাট জিপিটি দিয়ে পুরো ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব ঘটালেন। শূন্য থেকে শুরু করে আজকে ট্রিলিয়ন ডলারের এআই ইন্ডাস্ট্রি লিড করা এই উত্থানের পেছনের গল্পটা সিনেমাকেও হার মানাবে। আজকের ভিডিওতে আমরা ওপেন এআই এর সেই রোমাঞ্চকর জার্নিটা একদম শুরু থেকে দেখব। আমি মাহফুজুর রহমান মাহিম আছি আপনাদের সাথে। চলুন ইতিহাসের পাতায় ঢোকা যাক। সময়টা ২০১৫ সাল। সিলিকন ভ্যালির আকাশচুম্বী সব টেক কোম্পানিগুলোর ভেতরে তখন এক অদ্ভুত অস্থিরতা। একদিকে গুগল রোবোটিক্স কোম্পানি কিনছে, অন্যদিকে ফেসবুক তাদের ডেটা দিয়ে মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে সান ফ্রান্সিসকোর একটা ডিনার টেবিলে বসলেন কয়েকজন মানুষ, যাদের মাথায় ঘুরছিল একটা ভয়ঙ্কর চিন্তা: যদি এই কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো একদিন ভুল মানুষের হাতে পড়ে যায়, তবে কি আমাদের সভ্যতা শেষ হয়ে যাবে? এই টেবিলের একপাশে বসেছিলেন ইলন মাস্ক, যিনি সবসময় এআইকে পারমাণবিক বোমার চেয়েও বড় বিপদ মনে করতেন। আর অন্য পাশে ছিলেন স্যাম অল্টম্যান, যার স্বপ্ন ছিল প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করা। তারা হাত মেলালেন। জন্ম হলো ওপেন এআই এর। লক্ষ্য ছিল একদম পরিষ্কার। তারা কোনো ব্যবসা করতে আসেননি। $১ বিলিয়ন ফান্ড নিয়ে শুরু হওয়া এই সংস্থাটি ছিল পুরোপুরি অলাভজনক বা নন প্রফিট। তাদের দর্শন ছিল একদম ইউনিক। তারা যাই আবিষ্কার করবে সেটা ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত করে দেবে। যেন গুগলের মতো দানব কোনো কোম্পানি একা এআই এর মালিক হতে না পারে। তাদের ল্যাবে তখন শ্রেষ্ঠ সব ইঞ্জিনিয়াররা দিনরাত এক করে কাজ করছেন স্রেফ মানবতার কল্যাণে। ইলন মাস্কের মূল ফোকাস ছিল এআই সেফটি, যাতে এআই মানুষের কমান্ডের বাইরে না যায়। কিন্তু ২০১৮ সালে এসে গল্পে এক বিশাল মোড় নেয়। যেই ইলন মাস্ক এই মিশনের সবথেকে বড় মুখ ছিলেন, তিনি হঠাৎ করে বোর্ড থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। অফিসিয়াল কারণ দেখানো হলো যে টেসলার সেলফ ড্রাইভিং কারের এআই এর সাথে স্বার্থের সংঘাত হতে পারে। কিন্তু পর্দার আড়ালের কাহিনী ছিল অন্যরকম। শোনা যায় ইলন মাস্ক তখন ওপেন এআই এর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন সংস্থাটি গুগলের চেয়ে অনেক পিছিয়ে আছে। কিন্তু স্যাম অল্টম্যান এবং বাকিরা সেই প্রস্তাব মানেননি। ফলস্বরূপ ইলন মাস্ক নিজের চেক বই পকেটে পুরে বেরিয়ে গেলেন। হুট করে ওপেন এআই এর সামনে আকাশ ভেঙে পড়ল। বড় ফান্ডিং নেই, বড় লিডার নেই। এক গভীর অনিশ্চয়তার মুখে পড়ল মানবতার রক্ষার এই ল্যাবরেটরি। ইলন মাস্ক চলে যাওয়ার পরে ওপেন এআই এর অবস্থা তখন নুন আনতে পান্তা ফুরায় টাইপের। বড় বড় স্বপ্ন আছে, দুনিয়া কাঁপানো আইডিয়া আছে, কিন্তু পকেটে সেই পরিমাণ টাকা নেই। এআই রিসার্চ মানেই হলো কোটি কোটি ডলারের সার্ভার খরচ আর সুপার কম্পিউটারের বিশাল পাওয়ার। স্যাম অল্টম্যান খুব দ্রুতই বুঝতে পারলেন শুধু মানুষের ডোনেশন বা অনুদান নিয়ে গুগল আর ফেসবুকের মতো দানবদের সাথে যুদ্ধে জেতা এক কথায় অসম্ভব। ২০১৯ সাল। স্যাম অল্টম্যান নিলেন তার জীবনের সবচেয়ে বড় এবং বিতর্কিত ঝুঁকি। ওপেন এআই এর অলাভজনক বা নন প্রফিট তকমাটা বদলে দেওয়া হলো। তারা নিয়ে আসলো একটা অদ্ভুত মডেল, নাম দিলেন ক্যাপড প্রফিট। অর্থাৎ তারা ইনভেস্টরের কাছ থেকে টাকা নেবে, কিন্তু একটা নির্দিষ্ট সীমার পর সব লাভ আবার অলাভজনক মিশনে ফিরে যাবে। শুনতে ভালো লাগলেও সিলিকন ভ্যালির অনেকেই তখন ভ্রু কুঁচকে তাকিয়েছিল। আদর্শ কি তবে টাকার কাছে হার মানছে? ঠিক এই মোড়েই দৃশ্যপটে এন্ট্রি নিলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। মাইক্রোসফট তখন সার্চ ইঞ্জিনে গুগলের কাছে ধরাশায়ী। তারা হন্য হয়ে এমন কিছু খুঁজছিল যা দিয়ে টেবিল উল্টে দেওয়া যায়। ২০১৯ সালে তারা ওপেন এআই এর টেবিলে রাখলো $১ বিলিয়ন চেক। কিন্তু এই ডিলটা শুধু টাকার ছিল না, এটি ছিল ক্ষমতার ডিল। টাকার চেয়ে বড় যা ওপেন এআই পেয়েছিল তা হচ্ছে মাইক্রোসফটের বিশাল ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজুর। মাইক্রোসফট তাদের জন্য বিশ্বের অন্যতম শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করে দিল, যেখানে হাজার হাজার গ্রাফিক্স কার্ড বা জিপিইউ দিনরাত এক করে ট্রেনিং শুরু করলো সেই জাদুকরী মডেলকে, যাকে আজ আমরা জিপিটি নামে চিনি। ১ বিলিয়ন থেকে শুরু হওয়া সেই ইনভেস্টমেন্ট আজ $১৩ বিলিয়ন থেকে গেছে। এখন ওপেন এআই এর হাতে অগাধ টাকা আর অসীম কম্পিউটিং পাওয়ার।
সমালোচকরা যাই বলুক, স্যাম জানতেন এই বড় বাজিটা না ধরলে চ্যাটজিপিটির মতো কোনো কিছু হয়তো কোনোদিন আলোর মুখ দেখতই না। তারা এখন আর স্রেফ একটা ল্যাব নয়, তারা এখন যুদ্ধের জন্য প্রস্তুত একটা পূর্ণাঙ্গ বাহিনী। ২০২০ সাল, পৃথিবী তখন প্যান্ডেমিকের কবলে ঘরবন্দি। ঠিক সেই সময়ে ওপেনএআই টেক জগতের ওপরে একটা পারমাণবিক বোমা ফেলল, যার নাম জিপিটি-3। এটি এমন একটি ল্যাঙ্গুয়েজ মডেল ছিল যা মানুষের মতো করে প্যারাগ্রাফ লিখতে পারত, কোড করতে পারত। টেক দুনিয়ার ইনসাইডাররা তখন বুঝতে পেরেছিলেন যে বিশাল কিছু একটা আসছে। কিন্তু সাধারণ মানুষের কাছে তখনও এআই মানে ছিল একটা সায়েন্স ফিকশন বা ওই সিডনি সিরির মতো সাধারণ ভয়েস অ্যাসিস্ট্যান্ট। অবশেষে আসলো সেই ঐতিহাসিক দিন, ৩০ নভেম্বর ২০২২। কোনো বড় ইভেন্ট নেই, কোনো টিভিসে নেই, এমনকি কোনো মার্কেটিং বাজেটও নেই। স্যাম অল্টম্যান খুব সাদামাটাভাবে টুইট করলেন যে তারা একটা রিসার্চ প্রিভিউ লঞ্চ করছে, নাম তার চ্যাটজিপিটি। তারা নিজেও হয়তো ভাবতে পারেননি এই ছোট্ট একটা বাটন পুরো ইন্টারনেটের ভিত্তি নাড়িয়ে দেবে। পরের কয়েকটা দিন যা হলো তাকে ইন্টারনেটের ভাষায় বলে ডিজিটাল সুনামি। মানুষ যখন দেখলো তারা এই চ্যাট বক্সের সাথে মানুষের মতো আড্ডা দিতে পারছে, জটিল কোডিং করাচ্ছে, এমনকি বিরিয়ানির রেসিপিও লিখে নিচ্ছে, তখন দাবানলের মতো খবরটি ছড়িয়ে পড়ল। মাত্র ৫ দিনে চ্যাট জিপিটি ১ মিলিয়ন ইউজারের মাইল ফলক স্পর্শ করে ফেলে। এই ১ মিলিয়ন ইউজার হতে নেটফ্লিক্সের সময় লেগেছিল প্রায় ৩.৫ বছর, ফেসবুকের ১০ মাস, ইনস্টাগ্রামের ২.৫ মাস এবং চ্যাট জিপিটির মাত্র ৫ দিন। এখানেই শেষ নয়, মাত্র ২ মাসের মাথায় এর ইউজার সংখ্যা দাঁড়ায় ১০০ মিলিয়নে, যা ইন্টারনেটের ইতিহাসে কোনো অ্যাপ বা সফটওয়্যারের জন্য দ্রুততম বৃদ্ধির রেকর্ড। রাতারাতি ওপেনএআই এর সার্ভার ক্র্যাশ করতে শুরু করলো। গুগল তাদের হেডকোয়ার্টারে কোড রেড ঘোষণা করলো, কারণ তারা বুঝতে পেরেছিল তাদের ২০ বছরের রাজত্ব এখন হুমকির মুখে। চ্যাটজিপিটি শুধু একটা সফটওয়্যার ছিল না, এটি ছিল এআই এর গণতন্ত্রীকরণ। যা আগে শুধু পিএইচডি হোল্ডার বা বড় বড় ইঞ্জিনিয়াররা ল্যাবে বসে করত, তা এখন আপনার পকেটে চলে এসেছে। কিন্তু এই আকাশচুম্বী সাফল্যের সাথে শুরু হলো নতুন এক বিতর্ক। টাকা আসার সাথে সাথে ক্ষমতার দ্বন্দ্ব কি তবে আরো বাড়বে? ওপেনএআই কি পারবে তাদের সেই পুরনো আদর্শ ধরে রাখতে? অনেকেই মনে করেন চ্যাট জিপিটি তো আমরা ফ্রি ব্যবহার করছি, তাহলে ওপেনএআই এর আয় হয় কোথা থেকে? তারা কি তবে শুধু অনুদানের উপর বেঁচে আছে? উত্তরটা হচ্ছে ভুল। ওপেনএআই আজ সিলিকন ভ্যালির ইতিহাসে অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ব্যবসায় পরিণত হয়েছে। তারা দেখিয়ে দিয়েছে যে বুদ্ধিমত্তাকে কিভাবে ডলারে রূপান্তর করতে হয়। তাদের আয়ের উৎস এখন মূলত ৩টি। প্রথমত চ্যাটজিপিটি প্লাস, যেই $২০ সাবস্ক্রিপশন আমরা অনেকেই ব্যবহার করি। দ্বিতীয়ত এন্টারপ্রাইজ সলিউশন, যেখানে বড় বড় কোম্পানিগুলো তাদের নিজস্ব ডেটা দিয়ে চ্যাটজিপিটি ব্যবহার করছে। আর তৃতীয় এবং সবথেকে বড় উৎস হলো এপিআই অ্যাক্সেস। অর্থাৎ আজকের দিনে আপনি যত হাজার হাজার এআই অ্যাপ দেখছেন, তাদের বেশিরভাগই পর্দার আড়ালে ওপেনএআই এর মেধা ভাড়া করে চালাচ্ছে। আর এর বিনিময়ে ওপেনএআই পাচ্ছে মোটা অঙ্কের টাকা। চলুন এক নজরে ২০২৪ সালে হিসাবটা দেখে নেওয়া যাক। রেভিনিউ ছিল প্রায় $৩.৭ বিলিয়ন, যা প্রতি মাসে বেড়েই চলেছে। মার্কেট ভ্যালুয়েশন ছিল $৮০ বিলিয়ন থেকে $১০০ বিলিয়ন এবং মূল্যবান সম্পদ ছিল মাইক্রোসফটের সাথে পার্টনারশিপ এবং বিশ্বের শ্রেষ্ঠ এআই মেধা। একটু ভেবে দেখুন, মাত্র ২ বছরের ভিতরে $১০০ বিলিয়ন। এই পরিমাণ টাকা দিয়ে বিশ্বের অনেক ছোট ছোট দেশের বাজেট হয়ে যায়। ইলন মাস্ক যখন এই কোম্পানি ছেড়ে গিয়েছিলেন, তখন এর ভ্যালু আজকের তুলনায় কিছু ছিল না। আজ স্যাম অল্টম্যানের নেতৃত্বে এই কোম্পানিটি স্পেসএক্স বা স্ট্রাইপের মতো বড় বড় প্রাইভেট জায়ান্টদের কাতারে গিয়ে দাঁড়িয়েছে। তবে এত টাকা আর এত ক্ষমতা কি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াবে? যখন রেভিনিউ রকেটের গতিতে বাড়ছিল, ঠিক তখনই ওপেনএআই এর ভেতরে শুরু হলো এক রক্তক্ষয়ী ক্ষমতার লড়াই, যা তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। ১৭ নভেম্বর ২০২৩, ওপেনএআই তখন সাফল্যের এভারেস্টে বসে আছে। ঠিক সেই শুক্রবারের দুপুরে পুরো পৃথিবী স্তম্ভিত হয়ে গেল একটা খবরে। ওপেনএআই এর বোর্ড অব ডিরেক্টরস তাদের নিজেদের কোম্পানি থেকে তাদের সবথেকে বড় মুখ স্যাম অল্টম্যানকে বের করে দিয়েছে। কোনো ওয়ার্নিং নেই, কোনো আলোচনা নেই। স্রেফ একটা ব্লগ পোস্ট যেখানে বলা হলো স্যাম অল্টম্যান বোর্ডের সাথে স্বচ্ছ নন। কিন্তু কেন? পর্দার আড়ালে খবর ছিল মারাত্মক। বোর্ডের কয়েকজন সদস্য মনে করছিলেন স্যাম অল্টম্যান লাভের নেশায় অন্ধ হয়ে গেছেন। তিনি এআই এর নিরাপত্তা নিশ্চিত না করেই অন্ধের মতো প্রোডাক্ট লঞ্চ করেছেন। বিশেষ করে রহস্যময় কিউ স্টার প্রজেক্ট নিয়ে স্যাম নাকি বোর্ডের কাছে কিছু তথ্য লুকিয়েছিলেন। একদিকে ছিল এআই নিরাপত্তা নিয়ে থাকা কিছু আদর্শবাদী মানুষ, আর অন্যদিকে ছিল স্যামের বিশাল বাণিজ্যিক স্বপ্ন। স্যামকে বের করার ২৪ ঘন্টার মধ্যে সিলিকন ভ্যালিতে শুরু হলো এক অভূতপূর্ব বিদ্রোহ। ওপেনএআই এর প্রায় ৭৭০ জন কর্মীর মধ্যে ৭৫০ জনই পদত্যাগপত্র জমা দিলেন। তাদের দাবি একটাই, স্যামকে ফিরিয়ে আনো, নয়তো আমরা সবাই মাইক্রোসফটে চলে যাব। এমনকি বোর্ডের যে সদস্য ইলিয়াস শুটস্কেবার এই ষড়যন্ত্রের মূলে ছিলেন, তিনিও প্রকাশ্যে ক্ষমা চেয়ে স্যামের পক্ষে চলে আসলেন। ঠিক ৫ দিন পর ২২শে নভেম্বর স্যাম অল্টম্যান বীরের বেশে আবারও ওপেনএআই এর সিইওর চেয়ারে ফিরে আসলেন।
পুরো বোর্ড পুনর্গঠন করা হলো। এই ঘটনাটা শুধু একটা চাকরি ফিরে পাওয়া ছিল না, এটি ছিল পৃথিবীর সামনে একটা মেসেজ যে ওপেনএআই এখন আর কোনো সাধারণ বোর্ড বা নিয়ম দিয়ে চলে না। স্যাম অল্টম্যান এখন এই ডিজিটাল সাম্রাজ্যের অবিসংবাদিত সম্রাট। আর ওপেনএআই তা এখন এমন এক অপ্রতিরোধ্য শক্তি যাকে থামানো আর কারো পক্ষে সম্ভব না। এই নাটকীয়তার পরে ওপেনএআই এখন আরো শক্তিশালী। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, বিদ্রোহীরা তো জিতেছে, কিন্তু এআই এর সেই নিরাপত্তা বা সেফটি কি এখনো কেবল কাগজের পাতায় রয়ে যাবে? ওপেনএআই এর এই অবিশ্বাস্য সফর আমাদের একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, ভবিষ্যৎ আর দূরে নেই, ভবিষ্যৎ এখনই। কিন্তু স্যাম অল্টম্যান এবং তার টিমের আসল লক্ষ্য কিন্তু শুধু চ্যাট জিপিটি নয়, তারা স্বপ্ন দেখছেন এজিআই এর, অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেট ইন্টেলিজেন্স, এমন এক বুদ্ধিমত্তা যা কোনো একদিন মানুষের সমান বা তার চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে, যা নিজেই নিজের কোড লিখবে, নিজেই নিজের সমস্যার সমাধান করবে। প্রশ্নটা এখন আর এটা নয় যে এআই কত দূর যাবে, প্রশ্নটা হলো আমরা কি তার জন্য প্রস্তুত? এটি কি আমাদের জীবনকে স্বর্গের মতো সহজ করে দেবে, নাকি লাখ লাখ মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়ে আমাদের এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে? স্যাম অল্টম্যানের ভাষায়, আমরা ইতিহাসের এমন এক ডিজিটাল বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যা আগে কখনো ঘটেনি। কিন্তু এই বিপ্লবের শেষ কোথায় তা হয়তো যারা বানিয়েছে তারাও জানে না। মানবতার রক্ষক হিসেবে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কর্পোরেট যুদ্ধে পরিণত হয়েছে। অভিনয় কি সত্যি আমাদের সুপার হিউম্যান বানাবে, নাকি আমরা অজান্তেই আমাদের নিজেদের ধ্বংসের কারিগর তৈরি করছি? অ্যান্সারটা তোলা রইল সময়ের কাছে। আপনার কি মনে হয়, চ্যাটজিপিটি কি আপনার জীবন সহজ করেছে, নাকি আপনাকে অলস করে দিচ্ছে? আর এআই কি শেষ পর্যন্ত মানুষের বন্ধু হয়ে থাকবে? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং ওপেন এআই বা চ্যাটজিপিটি ব্যবহার করে আপনার জীবনে কি সুফল আসছে, কি সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।